সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পৌরনীতি ও সুশাসন ক্লাসে আজকে আমাদের পৌরনীতি ও সুশাসনের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী ক্লাসে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ রিপন হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি KMH কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আমাদের আজকের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু রয়েছে তা হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই চ্যাপ্টারটি। প্রথমেই অ্যাসাইনমেন্ট লেখার যে স্ট্রাকচার, এর পূর্বের একটি ক্লাসে আমি আলোচনা করেছি, তারপরেও তোমাদের নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটি আবারও আলোচনা করছি। একটি অ্যাসাইনমেন্টে প্রথমে একটি ভূমিকা লিখতে হয়, এরপরে বডি সেকশন থাকে। বডি সেকশনে আমরা হেডিংস লিখব বা শিরোনামগুলি লিখতে হবে, যেমন স্বাধীনতা, সাম্য, আইন, মূল্যবোধ, এইগুলো। এরপরে এগুলো সম্পর্কে যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো সেভাবে লিখতে হবে। এরপরে একটি সর্বশেষ উপসংহার বা কনক্লুশন লিখতে হবে, এবং অবশ্যই যেটি যুক্ত করতে হবে সেটি হলো রেফারেন্সিং বা রেফারেন্স, বা তুমি যে বইগুলো থেকে সহযোগিতা নিয়ে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছো সেই সহযোগিতার বইগুলো সম্পর্কে একটা রেফারেন্স যুক্ত করতে হবে, যেখানে লেখকের নাম থাকবে, এরপরে বইয়ের নাম থাকবে। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো গাইড বই যদি লিখে থাকি তাহলে সেটা ভুল হবে, অবশ্যই গাইড বই দেওয়া যাবে না। অর্থাৎ তুমি স্বাধীনতা, সাম্য, আইন বা মূল্যবোধ এই সম্পর্কে যেখান থেকে যতটুকু নিচ্ছ, ততটুকু কোন কোন বই থেকে নিচ্ছ সেই রাইটারের নাম, লেখকের নাম এবং বইয়ের নাম অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টের সর্বশেষ একটি বা দুইটি পৃষ্ঠায় সংযোজন করতে হবে। এরপরে আমরা দেখি সরকারি KMH কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহের তোমাদের একটি ফ্রন্ট পেজ তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে শিক্ষার্থীর তথ্যের মধ্যে শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, শ্রেণী রোল, মোবাইল টেলিফোন নম্বর, জমার তারিখ, বিষয়, অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্ট কোন সপ্তাহের সেটি লিখতে হবে। এরপরে মূল্যায়ন যেটি, সেটি অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন। এভাবে আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে তোমার কাজের উপরে মূল্যায়ন করব। এই পেজটি অস্পষ্ট দেখাচ্ছে, তারপরেও এখানে যে বিষয়টি মূলত দেওয়া হয়েছে সেটি হলো তোমাদের কতগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে, কোন সপ্তাহে দিতে হবে, সেগুলো এখানে উল্লেখ আছে। যেমন প্রথম সপ্তাহে প্রথম একটি অ্যাসাইনমেন্ট ছিল পৌরনীতি ও সুশাসনের উপরে, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল, তৃতীয় সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না। চতুর্থ সপ্তাহে যেটি শুরু হয়েছে, চতুর্থ সপ্তাহ হলো 19 তারিখ থেকে, অর্থাৎ গত 19 জুলাই থেকে শুরু হয়েছে। তো এটা তৃতীয় সপ্তাহ চলছে এবং এটা 26 জুলাই পর্যন্ত তৃতীয় সপ্তাহ চলবে। তারপরে তৃতীয় অ্যাসাইনমেন্টে চতুর্থ সপ্তাহ চলবে। পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিতে হবে না, কিন্তু সপ্তম সপ্তাহে যে তোমাদের আবার চতুর্থ অ্যাসাইনমেন্টটি দিতে হবে। তাহলে আমরা এখানে দেখছি যে প্রথম 2 সপ্তাহে 2টি অ্যাসাইনমেন্ট জমার পরে 1 সপ্তাহ পৌরনীতি ও সুশাসনের উপরে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। আবার চতুর্থ সপ্তাহে 3 নম্বর অ্যাসাইনমেন্ট বা তৃতীয় অ্যাসাইনমেন্ট আর এর কাজ বা সময় শুরু হয়েছে, এবং এই নির্ধারিত সময়ে তোমাকে তৃতীয় অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। এরপরে 2 সপ্তাহে অ্যাসাইনমেন্ট নাই, তবে চতুর্থ অ্যাসাইনমেন্টটি রয়েছে তোমার সপ্তম সপ্তাহে। এরপরে আবার 2 সপ্তাহের গ্যাপ আছে, এরপরে পঞ্চম অ্যাসাইনমেন্টটি আছে দশম সপ্তাহে। এইভাবে 10টি অ্যাসাইনমেন্ট পরপর তোমাদের এই কোর্সে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি যে চতুর্থ সপ্তাহে তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সেই তৃতীয় অ্যাসাইনমেন্টের আমি শিরোনাম যেমনটি বলছিলাম, আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ। এটি হলো তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম অধ্যায়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়।
এই তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুব খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরেই তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। তাহলে আমরা অ্যাসাইনমেন্টের যে শিরোনাম হবে সেটি জানলাম। সেখানে আমরা বলেছি যে আইন, স্বাধীনতা, সাম্য এবং মূল্যবোধ। আর এই অ্যাসাইনমেন্টটি করলে তোমরা যে বিষয়টি এখান থেকে শিখতে পারবে সেই শিখন ফলগুলো এখানে দেওয়া হয়েছে। যে শিখন ফল কি, এরপরে নির্দেশনা বা সংকেত বা ধাপ বা পরিধি, অর্থাৎ কতটুকু লিখতে হবে, কোন ধাপে কতটুকু লিখতে হবে সেটি সংকেত বা নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্ট করাই আছে, যেমন মূল্যবোধ ও নৈতিকতার ধারণা। অর্থাৎ প্রথমেই তোমাকে হেডিংস, যেখানে আমি বলছিলাম সেই হেডিংস এর মধ্যে লিখতে হবে কি, মূল্যবোধ ও নৈতিকতার ধারণা। অর্থাৎ এখানে মূল্যবোধ এবং নৈতিকতা সম্পর্কে একটি সাধারণ আলোচনা করতে হবে। এরপরে আমরা দেখছি সংকেত দেওয়া আছে আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা। তাহলে আইন, স্বাধীনতা ও সাম্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করতে হবে। এরপরে আমরা দেখছি আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব। তাহলে এটি হলো তৃতীয় সংকেত। এই তৃতীয় সংকেত, এই বিষয়টিও সুস্পষ্ট করে তোমাদেরকে লিখতে হবে। এবং এটা তোমরা যদি লিখতে পারো এই সংকেত অনুযায়ী সুস্পষ্টভাবে, তাহলে মূল্যায়ন কিভাবে করা হবে সেটি এখানে দেওয়া আছে। এরপরে নম্বর দেওয়া আছে যে তোমরা কত থেকে কত নম্বর পেলে তোমাদের কেমন মন্তব্য করা হবে, বা তোমরা কোন ধাপে তোমাদের অবস্থানকে দেখতে পাবে। তাহলে আমরা শিখন ফল যেমনটি বলছিলাম যে স্বাধীনতা, সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আইন ও নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করতে পারবে, গণতান্ত্রিক মূল্যবোধ ব্যাখ্যা করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ এই চতুর্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসনের তৃতীয় অ্যাসাইনমেন্টটি তোমরা যদি সুন্দরভাবে প্রদান করো, তাহলে যে শিখন ফলগুলি আমরা এখন বলছি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা এখান থেকে জানতে ও শিখতে পারবে এবং তার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে আমরা দেখি মূল্যবোধ ও নৈতিকতার ধারণা। এখানে আমরা বলছি যে মূল্যবোধ ও নৈতিকতার ধারণা এটি একটি সুস্পষ্ট ধারণা তোমাদেরকে প্রদান করতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখি মূল্যবোধটি কি। মূল্যবোধ কি? মূল্যবোধ এর ইংরেজি হলো ভ্যালুস। ভ্যালুস মানে মূল্যবোধ। তো পৌরনীতির আলোচ্য বিষয় যতগুলো আছে তার মধ্যে মূল্যবোধ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধ সমাজ কাঠামোর অপরিহার্য উপাদান। মূল্যবোধ সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার, রীতিনীতি, আদর্শ, কর্মকাণ্ড যেসব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেসবের সমষ্টিকেই মূলত বোঝায়। মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি এখান থেকে একজন মনীষী স্টুয়ার্ট সি ডজ তার বক্তব্য উপস্থাপন করছি। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও ওইসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে প্রত্যাশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। মূল্যবোধের যখন আমরা মূল্যবোধ ও নৈতিকতার ধারণার কথা বলছি, মূল্যবোধ সম্পর্কে ধারণার কথা বলছি, তখন সাথে সাথে তোমরা যদি মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দাও তাহলে সেটি আরো ভালো হবে। মূল্যবোধের বৈশিষ্ট্যের বিষয়ে আমরা বলতে পারি সামাজিক মানদণ্ড, সামাজিক সেতু বন্ধন, পরিবর্তনশীলতা। মূল্যবোধ পরিবর্তনশীল হয়। মূল্যবোধের মধ্যে নৈতিকতা প্রাধান্য পায়। মূল্যবোধ একটি আপেক্ষিক বিষয়। এগুলোই মূলত মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের আবার শ্রেণী বিভাগও রয়েছে।
মূল্যবোধের শ্রেণী বিভাগের মধ্যে আমরা বলতে পারি ব্যক্তিগত মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, আধুনিক মূল্যবোধ এবং নান্দনিক বা শৈল্পিক মূল্যবোধ। তাহলে মূল্যবোধের এত ভাবে আমরা মূল্যবোধকে শ্রেণী এত ভাগে বিভক্ত করতে পারি। আবার মূল্যবোধের বৈশিষ্ট্যের বিষয়ে যে কথাগুলো বলছিলাম সেগুলো মনে রাখা প্রয়োজন। এরপরে আমাদের মূল্যবোধের পরে যে বিষয়টিতে আসবো সেটি হলো নৈতিকতা। নৈতিকতা ইংরেজিতে বলা হয় মরালিটি। এই নৈতিকতার ধারণা দিতে গেলে আমাদেরকে সাধারণভাবে যে বলতে হবে, যে সকল সামাজিক রীতিনীতি অনুসরণ করে মানুষ দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করে তাকেই নৈতিকতা বলে। নৈতিকতা মানুষের কাজের ভালো মন্দ নির্ধারণ করে, মানুষের কাজ, অভ্যাস ও আচরণের ভালো মন্দের মাপকাঠি হলো নৈতিকতা। নৈতিকতা বলতে মানুষের ভালো নীতিকে বোঝায়, যার মাধ্যমে ব্যক্তির নিজের এবং সমাজের কল্যাণ সাধিত হয়। নৈতিকতার বিষয়ে আমরা একজন বিখ্যাত মনীষী উইলিয়াম সিলি তার বক্তব্য উপস্থাপন করতে পারি। তিনি বলেছেন, মানুষের দৈনন্দিন কথাবার্তা, কাজের ভালো, উচিত, সঠিক শব্দমালা নীতিশাস্ত্রের নৈতিকতার মানদণ্ডের দ্বারা নির্ধারণ করা হয়। এরপর আমরা একজন নীতিশাস্ত্রবিদ অধ্যাপক মুর তার একটি চমৎকার সংজ্ঞা তিনি দিয়েছেন, সেই সংজ্ঞাটি উল্লেখ করতে পারি। তিনি বলেন, যা কিছু শুভ তার প্রতি অনুরাগ বা ভালোবাসা এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। তাহলে আমরা এখানে দুইটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম, একটি হলো মূল্যবোধ আর একটি নৈতিকতা। এরপরে আমরা দেখছি মূল্যবোধ ও নৈতিকতার মধ্যে নৈতিকতার যে সম্পর্ক সেটা সম্পর্কে একটি বিশ্লেষণ করার বিষয় রয়েছে। মূল্যবোধ ও নৈতিকতার একটি বিশ্লেষণ আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে বিষয়টি দেখছি আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা। তাহলে আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা এটি সুস্পষ্ট করতে হলে প্রথমেই আমাদেরকে আইনের সংজ্ঞা এবং আইনের যে উৎপত্তিগত বা পারিভাষিক সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন। আইন একটি ফার্সি ভাষার শব্দ। আইনের ইংরেজি শব্দ হলো, ইংরেজি প্রতিশব্দ হলো ল। এটি টিউটনিক শব্দ ল্যাগ থেকে উৎপত্তি লাভ করেছে। ল্যাগ, LAG, ল্যাগ। ল্যাগের অর্থ স্থির, অপরিবর্তনীয় এবং সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সেই হিসেবে আইন হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা সর্বক্ষেত্রে প্রয়োগের উপযোগী। আইন মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের বিশেষ মাধ্যম। আইনের ধারণা সম্পর্কে দার্শনিকগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তবে রাষ্ট্রবিজ্ঞানের জনক প্রখ্যাত দার্শনিক মহামতি অ্যারিস্টটল এর মতে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। উনি বলে, ওনার ভাষায়, ল ইজ দ্য প্যাশনলেস রিজন। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। এরপরে আমরা আইনের একটি বিখ্যাত সংজ্ঞা প্রায় শুনে থাকি, তিনি সংজ্ঞাটি দিয়েছেন জন অস্টিন। আইনের খুব ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর একটি সংজ্ঞা তিনি প্রদান করেছেন। তার ভাষায়, ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভরিন। বাংলায় বলতে পারি, আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। এখানে যেহেতু আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা আলোচনা করার কথা বলা হয়েছে, এজন্য আমরা আইন সম্পর্কে, আইনের উৎপত্তি সম্পর্কে আলোচনা অবশ্যই করব। তাহলে আমরা এখন দেখি
আইনের যে উৎসগুলো রয়েছে, আইনের উৎসগুলো সম্পর্কে কিছু কথা আমরা বলি। আইন বিশেষজ্ঞ মহল বলে থাকেন, ল হ্যাজ বিন মেড, ইট হ্যাজ গ্রোন অলসো। সমাজ বিকাশের ক্রমধারায় আইন গড়ে উঠেছে। তবে অধ্যাপক হল্যান্ড এর মতে আইন গড়ে ওঠার ৬টি কারণ বা উৎস রয়েছে। সেই ৬টি কারণ আমরা একে একে যদি বলি, প্রচলিত প্রথা বা রীতিনীতি, অর্থাৎ আমাদের সমাজের যে প্রথা বা রীতিনীতি রয়েছে, কাস্টমস রয়েছে, তার মাধ্যমে আইন গড়ে ওঠে। এরপরে ধর্ম, ধর্ম একটি ব্যাপক বিরাট উৎস আইনের ক্ষেত্রে। এরপরে বিচারকের রায়, বিচারক অর্থাৎ পূর্বের যে সকল রায় প্রদান করেছেন বিচারকেরা আদালতের মাধ্যমে, আদালতে যে সকল রায় প্রদান করা হয়েছে, সেই রায়ের ফলেও নতুন আইনের উৎপত্তি হতে পারে সেই রায় থেকেই। এরপরে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, অনেক সময় এই সায়েন্টিফিক বিভিন্ন বিষয় বা কোনো বিষয়ের সায়েন্টিফিক ব্যাখ্যা প্রদান করার মাধ্যমেও নতুন আইন তৈরি হয়ে থাকে। এরপরে আসছে ন্যায়বোধ, এবং সর্বশেষ হলো ন্যায়বোধ, এবং সর্বশেষ হলো আইনসভা। আইনসভা বা লেজিসলেচার, অর্থাৎ যেখান থেকে আইনগুলো তৈরি করা হয়, আইনসভা। যেমন বাংলাদেশের আছে হাউস অফ পার্লামেন্ট, পার্লামেন্ট হাউস, বা জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ বা আইনসভা, সেখান থেকে আইন তৈরি করা হয়, এজন্য এটিও আইনের একটি অন্যতম উৎস। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি স্বাধীনতা সম্পর্কে। আইনের পাশাপাশি স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার মনে হয় অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্বাধীনতা। তাহলে আমরা স্বাধীনতা সম্পর্কে এখন কিছু আলোচনা করি। প্রথমেই আমরা দেখি স্বাধীনতা শব্দটি, যার প্রতিশব্দ হলো লিবার্টি, ইংরেজি প্রতিশব্দ লিবার্টি, এবং এই লিবার্টি শব্দটি ল্যাটিন একটি শব্দ লাইবার, যার ইংরেজি শব্দ লিবার্টি। লাইবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত, সুতরাং লিবার্টি এর ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় স্ব অধীনতা। স্ব মানে কিন্তু এখানে নিজ, তাহলে নিজের অধীনতা বা সকল প্রকার বন্ধন মুক্ত অবস্থায় যা খুশি তাই করা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বা আধুনিক সভ্য সমাজে স্বাধীনতার একটি বিশেষ অর্থ আছে। নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করা স্বাধীনতা নয়। তাহলে স্বাধীনতা কি? স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার। আমি আবার বলছি, স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছে মতো কাজ করার যে অধিকার, তাই হলো স্বাধীনতা। আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম হলো রাষ্ট্রবিজ্ঞানী সিলি, তিনি স্বাধীনতা সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন, তিনি তার ভাষায় হলো, লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট, অর্থাৎ অতি শাসনের বিপরীত অবস্থাই হলো স্বাধীনতা। অতি শাসনের বিপরীত অবস্থাই হলো স্বাধীনতা। আরেকজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গ্যাটেল কি বলেছেন, লিবার্টি ইজ দ্য অপোজিট পাওয়ার অফ ডুইং অ্যান্ড এনজয়িং দোজ থিংস হুইচ আর ওয়ার্দি অফ এনজয়মেন্ট অ্যান্ড ওয়ার। আমি যদি বাংলায় বলি, তাহলে স্বাধীনতা হলো সেসব কাজ করা ও উপভোগ করা যেগুলো করা ও উপভোগ করার যোগ্য। স্বাধীনতা হলো সেসব কাজ করা ও উপভোগ করা যেগুলো করা ও উপভোগ করা যোগ্য। তাহলে করা ও উপভোগ করার যোগ্য যদি না হয়, সেটি অবশ্যই স্বাধীনতা নয়। এরপরে আমরা দেখছি স্বাধীনতার মূল বিষয়বস্তু। স্বাধীনতার মূল বিষয়বস্তু সম্পর্কে এখানে আমাদের আলোচনা করতে হবে। এরপরে দেখি আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব। আইন, স্বাধীনতা ও সাম্যের
পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব। আইন, স্বাধীনতা, সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব রয়েছে, কেননা স্বাধীনতা ও সাম্যের মধ্যে পরস্পর সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আইনহীন সমাজে স্বাধীনতা যেমন কল্পনা করা যায় না, তেমনি আইন ছাড়া সাম্যের পরিবেশ সৃষ্টি হয় না। সাম্যভিত্তিক সমাজ ছাড়া স্বাধীনতা উপভোগ করা যায় না। সাম্যই স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। আবার যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এজন্যই বলা হয় আইন, স্বাধীনতা ও সাম্য এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। তাই জন লক বলেছেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তার ভাষায়, where there is no law, there is no freedom। আইন যেমন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে, তেমনি যেখানে স্বাধীনতা নেই সেখানে আইনের প্রয়োজনীয়তাও নেই। আবার যে সমাজে সাম্য নেই সেখানে স্বাধীনতা রক্ষিত হতে পারে না। তাই অধ্যাপক লাস্কি কথা বলতে পারি, তিনি বলেছেন, যে রাষ্ট্রে যত সাম্য থাকবে সে রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে। সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম এখানে মূল্যায়ন নির্দেশনায় বা যে রুব্রিক্স চার্টে বিষয়গুলো কিভাবে আছে আমরা একটু দেখি। মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ। এই নির্দেশক তুমি যখন লিখবে তখন তোমার লেখার উপরে নির্ভর করবে তুমি কেমন ভাবে মূল্যায়িত হবে বা কেমন নম্বর পাবে। তাহলে তুমি যদি স্কোর 4 পেতে চাও, অবশ্যই তোমাকে মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। আর যদি তুমি সঠিক বিশ্লেষণ করতে না পারো বা সুবিন্যস্ত ভাবে এটি বিশ্লেষণ না করো, তাহলে তুমি 3 পাবে। শুধু মূল্যবোধ সম্পর্কে সঠিক বিশ্লেষণ করলে 2 পাবে, আর মূল্যবোধ ধারণা আংশিক লিখলে 1 পাবে। তাহলে তোমাকে অবশ্যই মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এরপর আমরা দেখি দ্বিতীয় নির্দেশক, আইনের উৎস। আইনের উৎস সম্পর্কে সুস্পষ্টভাবে যদি বর্ণনা করতে পারো, যেমন আমরা অধ্যাপক হল্যান্ডের কথা বলেছি, 5টি উৎসের কথা বলেছি, সেগুলো সম্পর্কে যদি তুমি সুস্পষ্ট বর্ণনা করো তাহলে তুমি 4 পাবে। আর উৎস সম্পর্কে যদি অধিকাংশ ধারণা দাও তাহলে তুমি 3 পাবে। 3-4টি ধারণা যদি দাও তাহলে 2 পাবে, আর 2-1টি সম্পর্কে দিলে 1 পাবে। এরপর আমরা দেখি স্বাধীনতার মূল বিষয়বস্তু। স্বাধীনতার মূল বিষয়বস্তু সম্পর্কে যদি 2-1টা ধারণা দিতে পারো তাহলে 1 পাবে, 3-4টা ধারণা দিলে 2 পাবে। স্বাধীনতার মূল বিষয়বস্তু আংশিক যদি লিখো তাহলে 3 পাবে, আর পরিপূর্ণভাবে লিখতে পারলে অবশ্যই 4 পাবে। আমাদের চতুর্থ ইন্ডিকেটর বা নির্দেশক যেটি আছে সেটি হলো আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আমরা সর্বশেষ আলোচনা করেছি আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আইন, স্বাধীনতা ও সাম্য। তাহলে শুধু আইন সম্পর্কে যদি কেউ লিখে তাহলে সে 1 পাবে। শুধু আইন ও স্বাধীনতা সম্পর্কে লিখলে 2 পাবে। আইন, স্বাধীনতা ও সাম্য সম্পর্কে অর্থাৎ তিনটি কনসেপ্ট, 3টি ধারণা, 3টি বিষয় সম্পর্কে যদি আংশিক লিখে তাহলে সে 3 পাবে, আর সুস্পষ্টভাবে লিখলে সে অবশ্যই 4 পাবে। প্রিয় শিক্ষার্থীর সাথে সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো উপস্থাপনা কৌশল। উপস্থাপনা কৌশল যদি নান্দনিক ও সৃজনশীল হয় তাহলে তুমি অবশ্যই এখানে 4 নম্বর পাবে, আর যদি সৃজনশীল না হয় তাহলে সেক্ষেত্রে 3 পাবে। আংশিক লিখেছো তবে সৃজনশীল নয় তাহলে 2 পাবে, আর হুবহু পাঠ্যপুস্তক থেকে লিখো যদি তাহলে সেক্ষেত্রে 1 পাবে। এই জন্যই আমি বলবো অবশ্যই যে কয়েকটি বই দেখে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট অবশ্যই তৈরি করতে হবে। সর্বশেষ যে রেফারেন্সের বিষয় বলছিলাম
সেই রেফারেন্স সেটিও সংযুক্ত করতে হবে। তুমি বিভিন্ন বই থেকে নিতে পারো, যেমন আইন বিষয় সম্পর্কে অনলাইন থেকেও দেখতে পারো। বিভিন্ন ওয়েবসাইটে আইন সম্পর্কে আলোচনা করা আছে, সেখান থেকেও তুমি নতুন কিছু বিষয় সংযোজন করতে পারো, বিয়োজন করতে পারো। নৈতিকতা সম্পর্কেও ঠিক তেমনই বিভিন্ন বইতে নৈতিকতা সম্পর্কে বলা আছে। তোমার পাঠ্য বই যেটি আছে শুধু তার মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নেই। এর বাইরেও তুমি নৈতিকতা সম্পর্কে, আইন সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে, সাম্যবোধ সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে, সাম্য সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে তুমি যে বিষয়গুলো আলোচনা যেখানে পাবে সেখান থেকে পাঠ করবে এবং সেখান থেকে একটি জিস্ট বা সার অংশ তুমি তোমার অ্যাসাইনমেন্টে তুলে ধরবে। এবং সর্বশেষ যে পেজটি বা একটি বা দুইটি পেজ সংযোজন করবে সেখানে থাকবে রেফারেন্স বা বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, অর্থাৎ যেখানে তুমি কোন কোন বই থেকে এই বিষয়গুলো উঠিয়ে তুলে এনেছো, কি কি বিষয়, কি কি বই পাঠ করে তুমি এখানে সংযোজন করতে পেরেছো বা অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে লেখার জন্য কাজ করেছো, সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা থাকবে। সেই বিষয় সম্পর্কে এখানে একটি বিবলিওগ্রাফি বা রেফারেন্স থাকবে। রেফারেন্সের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই লেখকের নাম, তারপরে বইয়ের নাম, এরপরে প্রকাশিত হয়েছে কত সালে, তাহলে সেই সালটা উল্লেখ করতে হবে, তাহলে খুবই ভালো একটি রেফারেন্স তৈরি করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপরে লিখতে হবে। আর পৌরনীতি ও সুশাসনের এই অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, ওখানে লিখবে, আমরা যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।